আসসালামু আলাইকুম। ইজিটেক 18 পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর 21তম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি। অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে গণিত। ইজিটেক 18 সাধারণত গণিত নিয়েই কাজ করে থাকে। আজকের অ্যাসাইনমেন্টটি পাঠ্য বইয়ের একাদশ অধ্যায় অর্থাৎ তথ্য ও উপাত্ত থেকে নেওয়া হয়েছে, যেটাকে আমরা সাধারণত পরিসংখ্যান হিসাবে পরিচিত। অ্যাসাইনমেন্টটি করার আগে আমাদের বেশ কিছু জিনিস সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে। প্রথমেই হচ্ছে গিয়ে এই যে গণসংখ্যা সারণী, শ্রেণী ব্যবধান, আয়তলেখ অঙ্কন, আয়তলেখ হতে প্রচুরক নির্ণয়, আয়তলেখ হতে উপাত্ত সম্পর্কে ব্যাখ্যা। অনেক বিষয় আছে অ্যাসাইনমেন্ট করানোর সময় বর্ণনা করা সম্ভব হয় না, তারপরেও চেষ্টা করব যতটুকু সম্ভব বর্ণনা করার। বাট তোমাদের উচিত হবে এই অ্যাসাইনমেন্টটি করার আগে পরিসংখ্যানের খুঁটিনাটি বিষয়গুলো জেনে নেওয়া, তাহলে তোমাদেরকে এই অ্যাসাইনমেন্টটা বুঝতে সুবিধা হবে। যাই হোক, চলো আমরা অ্যাসাইনমেন্টটি শুরু করি। অ্যাসাইনমেন্টটা যদি আমরা খেয়াল করি, যেখানে দেওয়া আছে মাহি সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী। সে নিয়মিত পত্রিকা পড়ে এবং প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহ করে। নভেম্বরের মাসে তার শহরে দৈনিক করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা নিম্নোক্ত উপাত্ত সংগ্রহ করলো। এখন খেয়াল করো, এখানে উপাত্তগুলো হচ্ছে কি করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা। খেয়াল করো, এই যে উপাত্ত সংগ্রহ করে এবং সেটা কি করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা। সেখানে কি দেওয়া আছে, প্রথম দিন দেখা গেছে যে নভেম্বর মাস যেহেতু 30 দিন, তা প্রথম দিন 20 জন, 15 জন, এরকম করতে করতে 30তম দিনে গিয়ে 23 জন। এখন এখানে প্রশ্ন হচ্ছে মাহির সংগৃহীত উপাত্ত কোন ধরনের উপাত্ত, এটা একটা প্রশ্ন। এবং এই ধরনের উপাত্তের সাথে প্রাথমিক উপাত্তের কি পার্থক্য আছে তা নির্ণয় করতে বলছে। তাহলে চলো আমরা এই বিষয়টা আলোচনা করি। আমরা একটা কাজ করি, এই বিষয়টাকে একটু আলাদা করে ফেলি। এখানে মাহির যে নিয়মিত পত্রিকা পড়ে এবং সেখান থেকে যে উপাত্ত সংগ্রহ করে সেটা আমরা আলাদা করে ফেললাম। এখন এখানে প্রথম প্রশ্ন হচ্ছে মাহি সংগ্রহীত উপাত্ত কোন ধরনের উপাত্ত। আচ্ছা, এখন 1 নম্বর প্রশ্নটা আমাদেরকে আগে দেখতে হবে। এই যে 1 নম্বর যে প্রশ্নটা, কোন ধরনের উপাত্ত। তো তার আগে আমরা একটু যদি আলোচনা করি, এইরকম আমরা জানি সেটা কি, সেটা হচ্ছে গিয়ে সংগৃহীত উপাত্তগুলো যেহেতু এখানে কোন ধরনের উপাত্ত, তার মানে কি বিভিন্ন ধরনের উপাত্ত আছে। আমরা জানি পরিসংখ্যানে 2 ধরনের উপাত্ত আছে। একটা হচ্ছে প্রাথমিক উপাত্ত। এই প্রাথমিক উপাত্তটা কি, যদি আমরা এখানে একটু লিখে রাখি তাহলে আমাদের মাহির যে কী ধরনের উপাত্ত আমাদের বুঝতে সুবিধা হবে। প্রাথমিক উপাত্ত হচ্ছে সরাসরি উৎস হতে সংগৃহীত। এটা গেল একটা বিষয়। আর 2 নাম্বার হচ্ছে গিয়ে আরেকটা, সেটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত। এটা কি, এটা হচ্ছে সরাসরি উৎস হতে সংগ্রহিত নয়। এখন খেয়াল করো, আমরা যদি একটা উদাহরণের চিন্তা করি, অথবা এখানে দেখো একটা জিনিস প্রশ্নে কি ছিল, এই ধরনের উপাত্তের সাথে প্রাথমিক উপাত্তের কি পার্থক্য লেখো। আচ্ছা, এখন আমরা যদি পার্থক্যটা আগে যদি করি,
এবং দুইটা উপাত্ত সম্বন্ধে যদি আমাদের ধারণা থাকে তাহলে কিন্তু আমরা চট করে বলতে ফেলতে পারবো মাহি যে তথ্যগুলো কালেক্ট করেছে সেটা কী ধরনের উপাত্ত। ওকে, এখন পার্থক্য নিম্নরূপ। প্রথমটা কি আছে? প্রথমটা হচ্ছে প্রাথমিক, এবং আরেকটা হচ্ছে কি মাধ্যমিক। ওকে, এখন খেয়াল করো এক নাম্বারটা কি? এক নাম্বারটা হচ্ছে কি সরাসরি সংগ্রহিত, আর এটা হচ্ছে সরাসরি সংগ্রহিত নয়। এই একটা পার্থক্য আমরা পাইলাম। দুই নম্বর হচ্ছে গিয়ে নির্ভরযোগ্য। নির্ভরযোগ্য, আর এটা হচ্ছে অনেক সময় নির্ভরযোগ্য নয়। একটা যদি উদাহরণ দেই তাহলে আমাদের বুঝতে আরো একটা সুবিধা হবে। তিন উদাহরণ হচ্ছে কোনো ক্লাসের বিভিন্ন বিষয়ের নম্বরের কি উপাত্ত। আর এটাই 3 নম্বরে কি? এটাই 3 নম্বরে হচ্ছে, এটার উদাহরণ কি দিতে পারি আমরা? উদাহরণ কোনো এলাকার তাপমাত্রার উপাত্ত। এখন খেয়াল করো এই যে এখানে একটা ব্যাপার আছে কি, একটা আছে নাম্বার দেওয়া আর একটা হচ্ছে গিয়ে তাপমাত্রা নির্ণয় করা। খেয়াল করো একটা স্কুলের সাপোজ সপ্তম শ্রেণীর কোনো ক্লাসে 30 জন স্টুডেন্ট রয়েছে, সেখানে যদি আমরা নাম্বার বের করতে চাই আমরা কিন্তু একটা স্পেসিফিক নাম্বার পাবো, এবং এটা প্রাথমিক। কারণ কি, একটা ছেলে 30 পাইতে পারে আর একটা ছেলে 35 পাইতে পারে, এবং এটার একটা ডাটা শিট রয়েছে যেটা স্কুল থেকে প্রদত্ত। আর তাপমাত্রার বিষয়টা যদি আমরা খেয়াল করি, যে ঢাকা শহরের তাপমাত্রা যদি আমরা নির্ণয় করতে বলি, এটা জাস্ট একটা অ্যাজাম্পশন কিন্তু। কারণ তাপমাত্রা ধরো দেখা গেছে ঢাকারই কোথাও আছে 35 ডিগ্রি, আবার দেখা গেছে কোথাও একটু মেঘলা, সেখানে একটু তাপমাত্রা কম। তো একটা ওভারঅল বিষয় থেকে ধারণা করে এই তাপমাত্রাটা নির্ণয় করা হয়। তো এটা হচ্ছে মাধ্যমিক। প্রাথমিক হচ্ছে গিয়ে প্রত্যক্ষ, আর মাধ্যমিক হচ্ছে পরোক্ষ। এখানে আমরা আরেকটা পয়েন্ট লিখতে পারি, এটা হচ্ছে গিয়ে প্রত্যক্ষ, আর এটা হচ্ছে পরোক্ষ। এখন এই যে মাহির যে সংগৃহীত উপাত্ত, এটা কোন ধরনের উপাত্ত? সুতরাং এখানে আমরা লিখতে পারি কি, আমরা বলতে
পারি মাহির সংগ্রহীত উপাত্ত হচ্ছে মাধ্যমিক উপাত্ত। আশা করি তোমরা 1 নম্বর অঙ্কটি বুঝতে পারছো। এখানে করোনার একটা লিস্ট দেওয়া আছে। এখানে একটা জিনিস বলে রাখি, করোনার লিস্ট এটাও দেখা গেছে যে এক্স্যাক্ট অনেক সময় নাও হতে পারে, কারণ পত্রিকায় আসছে, সাপোজ ঢাকার শাহবাগে পত্রিকায় আসছে 15 জন, বাট দেখা গেছে অনেক মৃত্যুর সংবাদ কিন্তু আমরা অন টাইমে পেতাম না। তাহলে দেখা গেছে কি এটার মানে মানে এক্স্যাক্ট হিসাবটা আসলো না। এখানে একটা জাস্ট যা পত্রিকা আসছে সেই হিসাব করে দেওয়া হয়েছে, এই জন্য এটাকে আমরা মাধ্যমিক উপাত্ত বলতে পারি। বাট পরীক্ষার মার্কস এটা কিন্তু নিশ্চিত, 30 জন স্টুডেন্ট 30 ধরনের নাম্বার পাইছে, সেটা হচ্ছে কি প্রাথমিক। তাহলে আমরা বলতে পারি মাহির সংগৃহীত উপাত্ত হচ্ছে একটি মাধ্যমিক ধরনের উপাত্ত। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। চলো আমরা এখন আরেকটা বিষয় হচ্ছে কি, এ ধরনের উপাত্তের সাথে প্রাথমিক উপাত্তর কি পার্থক্য, আমরা কিন্তু প্রথমেই পার্থক্যটা করে ফেলছি। এতে আমাদের সুবিধা হয়েছে কি, মাহি কোন ধরনের উপাত্ত সংগ্রহ করেছে সেটা আমরা সুন্দরভাবে বলতে পারছি। তাহলে চলো আমরা এখন 2 নম্বর অঙ্কটা করি। ওকে, 2 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, এখানে তো 30টা উপাত্ত দেওয়া আছে, কারণ নভেম্বর মাসে তার দৈনিক পত্রিকার মাধ্যমে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখানে উপস্থাপন করা হয়েছে। তো এখন 2 নম্বরে যে প্রশ্নটা আছে, সংগৃহীত উপাত্তের গণসংখ্যা সারণী হতে আয়তলেখ অঙ্কন করে তা থেকে প্রচুরক নির্ণয় করো। আচ্ছা, এখানে বেশ কয়েকটা বিষয় আছে, আমরা একটু হাইলাইট করি যে কী কী বিষয়গুলো আমাদের বের করতে হবে। 1 নম্বর হচ্ছে গিয়ে আমাদেরকে গণসংখ্যা করতে হবে, গণসংখ্যা সারণী করতে হবে, সেখান থেকে কি করতে হবে, একটা আয়তলেখ অঙ্কন করতে হবে এবং তা থেকে একটি প্রচুরক নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানেই কিন্তু শেষ নয়, এইগুলো করতে গিয়ে আমাদের আরও কয়েকটা জিনিস করতে হবে। 1 নম্বর হতেছে গিয়ে আমাদেরকে পরিসর তৈরি করতে হবে, আমাদেরকে শ্রেণী সংখ্যা তৈরি করতে হবে, সেখান থেকে আমাদের সারণী তৈরি করতে হবে, আয়তলেখ অঙ্কন করতে হবে এবং সর্বশেষে প্রচুরক নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা যদি শ্রেণী পরিসরটা নির্ণয় করি, শ্রেণী পরিসরটা নির্ণয় করতে গেলে আমাদেরকে কয়েকটা বিষয় জানতে হবে। 1 নম্বর হচ্ছে গিয়ে খেয়াল করো আমাদের যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে 2 নাম্বার। আচ্ছা, যে কাজটা করতে হবে, এই যে এখানে যে উপাত্তগুলো দেওয়া আছে সেখান থেকে পরিসর নির্ণয় করতে হবে। তো উপাত্ত অনুসারে এখানে বৃহত্তম সংখ্যা সেটা কত খেয়াল করো, 20, 15, 21, 28, তারপর 30, 30-এর বড় কোনটা আছে, 30-এর বড় 34 আছে, 34-এর থেকে বড়, 34-এর থেকে বড় কিছু নাই, তার মানে এখানে বৃহত্তম সংখ্যা হচ্ছে 34। আর ক্ষুদ্রতম সংখ্যা সেটা কত খেয়াল করো, 15, 15-এর থেকে ছোট কত আছে, এখানে 13 আছে, 13-এর পরে 10, 10, 10, 10, 10, ওকে 10। হ্যাঁ, আমরা এখন পর্যন্ত যেটা পেলাম সেটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10। এখন আমাদেরকে কি বের করতে হবে, প্রথমে হচ্ছে গিয়ে পরিসর বের করতে হবে। আমরা জানি শ্রেণী পরিসর সমান হচ্ছে, প্রথমে হচ্ছে কি বৃহত্তর সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা, তারপরে যোগ 1। এখন বৃহত্তর সংখ্যা কত, 34, আমরা লিখলাম 34, বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10, ওকে,
যোগ হচ্ছে 1। খেয়াল করো 34 থেকে যদি আমরা 10 বাদ দিই তাহলে আসতেছে 24 যোগ 1 মানে হচ্ছে 25। এখানে প্রথম প্রশ্ন যেটা ছিল যে আমাদের সংগৃহীত উপাত্তের গণসংখ্যা সারণী হতে আয়তলেখ অঙ্কন করে তা থেকে প্রচুরক নির্ণয় করো, বাট কিছু নির্দেশনা ছিল, তার মধ্যে একটা নির্দেশনা হচ্ছে পরিসর, আমরা কিন্তু পরিসর বের করলাম, সেটা হচ্ছে 25। আচ্ছা, এখন আমাদেরকে বের করতে হবে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যাটা আচ্ছা এখানে আছে কত, সর্বনিম্ন সংখ্যা আছে 10 এবং সর্বোচ্চ সংখ্যা আছে 34। তো আমরা শ্রেণী ব্যাপ্তি যদি 5 ধরি, খেয়াল করো আমরা যদি শ্রেণী সংখ্যা বের করতে চাই, শ্রেণী ব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা সমান কত হবে, খেয়াল করো সেটা হবে হচ্ছে গিয়ে 1 নম্বর হচ্ছে প্রথমে পরিসর ডিভাইডেড শ্রেণী ব্যাপ্তি। আচ্ছা, পরিসর আমরা কত পাইছি, পরিসর পাইছি 25, আর শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান 5, তাহলে এখানে আসতেছে 5কে 5 দ্বারা কাটাকাটি করলে আসতেছে 5, তার মানে শ্রেণী সংখ্যা হবে 5। ওকে, আমাদের কিন্তু শ্রেণী সংখ্যাটা হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, সারণী তৈরি করতে হবে। তাহলে চলো আমরা সারণীটা তৈরি করে ফেলি। এখানে একটা জিনিস বলে রাখি, সারণী তৈরি করতে গেলে নর্মালি কি লাগে, প্রথমে লাগে হচ্ছে গিয়ে যে শ্রেণী লাগে, তারপরে কি লাগে, তারপরে লাগে হচ্ছে যেহেতু এখানে বিভিন্ন উপাত্ত দেওয়া আছে, তার মানে গণসংখ্যা বের করার জন্য আমাদেরকে ট্যালি করতে হবে, ট্যালি করার পরে সেটা কি হবে, গণসংখ্যা করতে হবে। এখন এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে গিয়ে যখন আমরা আয়তলেখ অঙ্কন করব তখন আমাদের কিন্তু আর একটা কলমের প্রয়োজন হবে, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে গিয়ে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। এটা আমরা করতে করতে বুঝতে পারবো। তাহলে চলো আমরা লেখচিত্রটা প্রথমে আমরা একটা সারণী তৈরি করি। খেয়াল করো আমি একটা টেবিল নিয়ে আসলাম, কারণ এবার আমরা করার চেষ্টা করি। খেয়াল করো প্রথমে আমরা চিন্তা করলাম কত থেকে আছে, যেহেতু আমাদের শ্রেণী বানাতে হবে কয়টা, 5টা, তাহলে শ্রেণী যদি 5টা বানাতে হয় আমরা 5টাতেই কাজ করব। আমরা শ্রেণী ব্যবধান ধরছি কত, শ্রেণী ব্যবধান ধরছি হচ্ছে 5, তাহলে এখানে যদি শুরু হয় 10 থেকে, খেয়াল করো এখানে শুরু হবে 10 থেকে, এই হলো 14, তারপরে কি 15 থেকে 19, এরপরে কত 20 থেকে 24, তারপরে 25 থেকে 29 এবং সর্বশেষে 30 থেকে 34। তাহলে কয়টা হলো, 1 2 3 4 5টা। এখন আমরা কি করব, এখন খেয়াল করো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে টালি তৈরি করব। টালি তৈরি করতে গেলে প্রথমে কি কাজ করতে হবে, দেখা গেছে এই যে এইসব সংখ্যাগুলো আছে, যখন যে সংখ্যাটা নেব সেটা সেই যেই সীমার ভিতরে আছে সেখানে আমরা মার্ক করব। তাহলে আমরা যেটা করতে পারি, প্রথমে আছে 20 কোথায় আছে, 20 থেকে 24-এর ভিতরে আমরা একটা দাগ দিলাম। তারপরে কত আছে 15 কোথায় আছে, এইখানে আছে। তারপরে আছে কত 21 কোথায়, 21 হচ্ছে এইখানে। তারপরে হচ্ছে 28 হচ্ছে 25 থেকে 29-এর ভিতরে এখানে। তারপরে কত 23টা কোথায় হবে, 23টা হবে হচ্ছে 20 থেকে 24-এর ভিতরে। ওকে, তারপরে হচ্ছে 30 কোথায় হবে, সবার শেষেরটায়। তারপর 27 কোথায় দেবো আমরা, 27 দেবো 25 থেকে 29-এর ভিতরে। ওকে, এটা বেশ সময় সাপেক্ষ, বাট তোমরা খুব ধীরে সুস্থে করার চেষ্টা করবে। 32 হবে কোথায়, 30 থেকে 34-এর ভিতরে। ওকে, 20 কোথায় হবে, 20 হবে হচ্ছে গিয়ে এই যে 20 থেকে 24-এর ভিতরে। 13 কোথায়, 13 হচ্ছে 10 থেকে 14-এর ভিতরে। ওকে, 27 কোথায়, 27 হচ্ছে 25 থেকে 29-এর ভিতরে। আবারও 10, সেটা হচ্ছে 10 থেকে 14-এর ভিতরে। 30 কোথায় হবে, এই যে এখানে 30। তারপরে হচ্ছে 13 হচ্ছে 10 থেকে 14-এর ভিতরে।
এরপর কত 20, 20 দেখো এখানে কিন্তু 4টা হয়ে গেছে বোঝার সুবিধার্থে, এই একটা হলো 5টা। তারপর 14, 14 নিয়ে নিলাম এই যে এখানে। তারপরে হচ্ছে 20, আবারও একটা 20 নিলাম। এরপরে কত 12, খেয়াল করো 10 আর 14 মাঝখানে 12, এই আবার এখানে একটা ক্রস চিহ্ন দিয়ে দিলাম। 17, 17 দিলাম হচ্ছে 15 থেকে 19-এর ভিতরে হচ্ছে 17। ওকে, এখন হচ্ছে 27, 27 কোথায় 25 থেকে 29-এর ভিতরে 27। এরপরে আবার 20, এখানে নিলাম 20, 34, সবার শেষে হলো 34, 14, 14 হচ্ছে কি এই যে এখানে 14, তারপরে 20, এখানে নিলাম 20, এরপর হচ্ছে 18, এই যে 15 থেকে 19-এর ভিতরে 18, 31, 31 কোথায় নিলাম 30 থেকে 34-এর মধ্যে, আবার একটা ক্রস দিয়ে দিলাম এখানে 18, 18 নিয়ে নিলাম এখানে 21, 21 হচ্ছে 20 থেকে 24-এর ভিতরে, তাহলে এখানে একটা দাগ দিলাম। তারপর 32, 30 থেকে 34-এর ভিতরে হচ্ছে 32, সর্বশেষে হচ্ছে 23, 23 হচ্ছে কি 20 থেকে 24-এর ভিতরে, তার মানে কি এখানে আর একটা ক্রস দিলাম। এখন আমরা যদি খেয়াল করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আমরা যদি ট্যালিটাকে যদি কাউন্ট করি তাহলে এখানে কত আসতেছে, এখানে আসতেছে 5 আর 1 6, 15 থেকে 19 1 2 3 4, তারপরে এখানে কত দুইটা ডাবল ক্রস আছে তার মানে হচ্ছে 10, এরপরে 25 থেকে 29 আছে কত 4, এবং সর্বশেষে 30 থেকে 34 আছে 6। এখন খেয়াল করো আমরা যদি এটাকে কাউন্ট করি 6 আর 4 10, 10 10 20, 20 4 24, 24 আর 6 30, তার মানে কি আমাদের এই যে নভেম্বর মাসের 30 দিনের আমাদের যে করোনা আক্রান্ত সংখ্যা 30 সেটা আমাদের কিন্তু মিলে গেছে। এখন খেয়াল করো আমাদেরকে কি করতে হবে, আমাদের যে কয়েকটা পার্ট রয়েছে আমরা পরিসর নির্ণয় করেছি, শ্রেণী সংখ্যা নির্ণয় করেছি, সারণী তৈরিটাও কিন্তু করে ফেললাম। এখানে আরেকটু বাকি আছে, সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আয়তলেখ অঙ্কন করতে গেলে দুটা বিষয় লাগে, একটা লাগে হচ্ছে গিয়ে একটু বলে রাখি, যখনই আমরা আয়তলেখ করব তখন আমাদের যখন এক্স অক্ষ থাকবে, এক্স অক্ষ সমান থাকবে কি অবিচ্ছিন্ন কি শ্রেণী সীমা, আর ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে গিয়ে গণ সংখ্যা। এটা হচ্ছে গিয়ে কিসের, এটা হচ্ছে আয়ত লেখ অঙ্কনের ক্ষেত্রে। এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা কি করতে পারি, এই যে শ্রেণী ব্যক্তি আছে এই শ্রেণী ব্যক্তিটাকে আমরা কি করব, আমরা জাস্ট এই যে 10 আছে 10কে করব কি একটু আগিয়ে নিব আর 14 থেকে একটু পিছিয়ে নিব। খেয়াল করো এই 10 থেকে যদি একটু আগাই তাহলে আসতেছে কত 9.5, আর 14কে যদি একটু আগাই তাহলে আসতেছে 14.5। আবার 15-র ক্ষেত্রে আমরা কি করব, 15-র ক্ষেত্রে আমরা নেব হইতেছে গিয়ে 14.5, আবার এখানে নেব হচ্ছে 19.5। আবার খেয়াল করো এই যে 19.5 আর এখানে আমরা কত নেব 24.5, আবার এখানে নেব কত 24.5 আর এখানে নেব 29.5, এবং সর্বশেষে আমরা কি নেব 29.5 আর এদিকে নেব হচ্ছে কি 34.5। আমরা কিন্তু এই যে সারণীটা তৈরি করে ফেললাম। এখন আমাদের কি কাজ, আমাদের কাজ এখন হচ্ছে গিয়ে আয়ত অঙ্কন করা। আয়তটা যদি আমরা এখন অঙ্কন করতে যাই তাহলে আমাদেরকে কি কাজ করতে হবে, আমাদেরকে অবশ্যই একটা গ্রাফ পেপার নিতে হবে, তাহলে চলো আমরা একটা গ্রাফ পেপার নিয়ে এই আয়তটা অঙ্কন করি। এই যে আমি একটা গ্রাফ পেপার নিয়ে আসলাম, এই তোমরা কিন্তু অবশ্যই গ্রাফ পেপার মেনটেন করবা, আমি এটা এখানে থাকুক, ওকে একটু ছোট করে নিই তাতেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এখানে আমরা যে কাজটা করতে পারি আমাদের বোঝার সুবিধার্থে
একটু যদি বোল্ড করে দিই এক্স বা ওয়াই অক্ষ, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা করতে পারি কি, এই টুকরে নিতে পারি এক্স অক্ষ, এই যে একটু বোল্ড করে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আর এইটাকে আমরা কি করতে পারি, আমরা নিলাম এইটা এক্স এবং এটা ওয়াই, এটা ওয়াই। এখন খেয়াল করো 9.5, এখানে আমরা কি করতে পারি, 9.5 এক্স আমরা যদি এক অক্ষর করে ধরি, খেয়াল করো প্রত্যেকটাকে যদি এক করে ধরি তাহলে এই পর্যন্ত হচ্ছে 5, এখানে হচ্ছে 10। আমরা এই 9.5 এই যে এখানে নিলাম, আর এই টুকরে আমরা কি করে দিলাম, ছেদ চিহ্ন দিয়ে দিলাম। এক্স অক্ষ বরাবর 1 ধরে ও ওয়াই অক্ষ বরাবর 2 একক ধরে আমরা আয়ত লেখ চিত্র অঙ্কন করব। এখন খেয়াল করো ছেদ চিহ্নটা কেন দিলাম, এখানে বুঝাইলাম যে এই পর্যন্ত আমাদের 9.5 আসছে, এই হচ্ছে 9.5। আচ্ছা আমরা একটু যদি এটাকে মার্ক করে দিই সুন্দর করে, যে এটা হচ্ছে 9.5, তারপরে আমাদেরকে কত নিতে হয়েছে, আমাদেরকে নিতে হয়েছে হচ্ছে গিয়ে 14.5, তার মানে 10, এই যে এখানে 14.5, তারপরে আবার কত ধরা হয়েছে, তারপরে ধরা হয়েছে হচ্ছে 19.5, এখানে হচ্ছে 19.5, এরপরে কত ধরা হয়েছে, আমরা যদি একটু সুন্দর করে লিখি, ছোট করে লিখি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। প্রথম যে ঘরটা আছে, আমরা কালিটাকে একটু চিকন করে নিই, প্রথম যে ঘরটা আছে এখানে এই যে 5, 10, 10-এর একটু আগে হচ্ছে 9.5, ওকে। তারপরে ওটা হচ্ছে কি, এখানে হইতেছে গিয়ে 14.5, তারপরে কি 19.5, তারপরে 24.5, তারপরে কি 29.5, তারপরে 34.5। খেয়াল করো 9.5 থেকে 14.5 পর্যন্ত আছে কত, 6, তার মানে কি 6 মানে 12, তাই না? আমরা যদি 2 ঘর নিয়েছি তাহলে এখানে 5, 10, 12, এই যে এইখানটাতে হচ্ছে গিয়ে একটা, এইটা একটু 9.5 মানে কি ইসের একটু আগে, 10-এর একটু আগে, আর এখানে আমরা কি করছি, এই 5, 10, এই যে 12 এখানে ধরছি, এটা আসতেছে এই যে কত পর্যন্ত, 14.5 পর্যন্ত, এইখানে, এই হলো গিয়ে একটা পার্ট গেল। আমরা একটা কাজ করতে পারি, আচ্ছা এখন 14.5 থেকে 19.5 পর্যন্ত হচ্ছে 4 মানে কি, এখানে এই যে 5, 5, 10-এর একটু ছোট, তাই না? এর মানে কি এই 14.5 থেকে 19.5 পর্যন্ত, এইখানে এই হচ্ছে 19.5, এইটা। এরপরে 19.5 থেকে 24.5 পর্যন্ত হচ্ছে 10 মানে কি 20, তার মানে এখানে 5, 5, 10, এই হচ্ছে 20, এর মানে কি এটা এইখান থেকে 24.5, মানে এইখানটাতে, এইটা হচ্ছে একটা। তোমরা যখন গ্রাফ পেপারে করবা তখন আরো সুন্দর হবে ইনশাল্লাহ। এখন আমরা এখানে করলাম, তারপরে কত আছে, 24.5 থেকে 25.5 পর্যন্ত হচ্ছে, 24.5 থেকে 29.5 পর্যন্ত আছে 4, তাহলে এটা আবার এখানে এইটুকে
এইটুকু আসলো 9, 14, 19, 24, 24-এর পরে হচ্ছে কত 29, 9, 14, 19, 24, এখানে আসতেছে কয়টা, এখানে আসতেছে 6, এখানে আসতেছে 4, এখানে আসতেছে 10, এখানে আসতেছে 4। ওকে, তারপরে আছে কি 6, 29.5 থেকে 34.5 পর্যন্ত কত 6, 6 মানে হচ্ছে 12, তার মানে 5, 10, এই যে 12, এইখানে এইটা হচ্ছে এই পর্যন্ত, এই পর্যন্ত আমাদের হয়ে গেল। তাহলে দেখো এটা একটা আয়তন মতন হয়েছে, এই জন্য এটা হচ্ছে আয়তলেখ অঙ্কন। এখানে এটা হচ্ছে 6। তো আয়তলেখটা আমাদের হয়ে গেছে, এটা হচ্ছে আয়তলেখ। এখন আমাদের শেষ প্রশ্নটি হচ্ছে গিয়ে, আমরা তো আয়তলেখ অঙ্কনটা করে ফেললাম, প্রচুরক নির্ণয় করতে বলছে। তো এখন প্রশ্নটা হচ্ছে প্রচুরকটা কি। আমাদের প্রচুরক নির্ণয় করতে বলছে, কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে যে প্রচুরক কি। প্রচুরক সেটা কি, আমরা জানি কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিক বার উপস্থিত বা উপস্থাপিত হয়, উপস্থিত বা কোন উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থিত থাকে সেই সংখ্যাই হচ্ছে উপাত্তের প্রচুরক। এখন খেয়াল করো এখানে সর্বাধিক আছে কোথায়, সর্বাধিক আছে হচ্ছে গিয়ে, খেয়াল করো আমরা যদি একটু মার্ক করে দেই, সর্বাধিক সংখ্যা উপস্থিত আছে হচ্ছে গিয়ে এই যে জায়গাটাতে। সেটা কোথায়, সেটা হচ্ছে গিয়ে এই যে 20 থেকে 24 বা 19.5 থেকে 24, এখানে আছে সর্বাধিক 10 সংখ্যা। এখন খেয়াল করো এই জায়গাটা যদি আমরা খেয়াল করি, এই 20 থেকে 24-এর ভিতরে সবচেয়ে কোনটা বেশি আছে, দেখো 20 একবার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6টা 20 আছে। খেয়াল করো এর মানে কি, এর মানে আমরা লিখতে পারি যে, আমরা লিখতে পারি আয়তলেখ থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি লিখি আয়তলেখ হতে আমরা দেখতে পাচ্ছি প্রচুরক 20 থেকে 24 শ্রেণীতে অবস্থিত। এবং খেয়াল করো আমরা যেটা দেখলাম 20 আছে 6 বার, এবং এই শ্রেণীতে 20 সর্বাধিক 6 বার আছে। সুতরাং নির্ণয় প্রচুরক কি 20। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এই জিনিসগুলো খুবই সহজ, তোমরা যদি নিজেরা একটু প্র্যাকটিস করো, বিশেষ করে এই জিনিসগুলো যদি তোমরা নিজেরাই জানো যে পরিসর কী, শ্রেণী সংখ্যা কী, সারণী কীভাবে তৈরি করতে হয়, আয়তলেখ অঙ্কন কীভাবে করতে হয় এবং প্রচুরক নির্ণয়ের ব্যাপারটা তোমরা যদি জানো, তাহলে এই অ্যাসাইনমেন্টটা তোমরা নিজেরাই করতে পারবা। মূল ব্যাপার হচ্ছে গিয়ে এই ধরনের অ্যাসাইনমেন্ট বা এই ধরনের লেকচার বা এই ধরনের টিউটোরিয়াল জাস্ট তোমাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য এবং তোমাদেরকে
পড়াশোনায় অভ্যস্ত তৈরি করার জন্য। মূল ব্যাপার হচ্ছে কি অ্যাসাইনমেন্ট হুবহু তৈরি করার দায়িত্ব কিন্তু আমাদের না। অ্যাসাইনমেন্ট তোমরা তোমাদের নিজের মতন করবা, কিন্তু সহায়ক হিসাবে এই ধরনের ভিডিও তোমাদের কাজে লাগতে পারে। তো আজকের লেকচারটা এই পর্যন্তই। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।